চলচ্চিত্র। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা 5। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। গুনগুন করে গান গাইছে ভুইয়া বাড়িতে যাচ্ছে রূপা। সামনে আঁচলটা হাতে নিয়ে নাড়তে নাড়তে যাচ্ছে। পরনে সুতির সবুজ শাড়ি আর সাদা ব্লাউজ। বরাবরের মতোই ব্লাউজের গলা অনেকটা বড়, ফলে বুক, পিঠ, কোমরের অংশ বেরিয়ে। পরশুদিন শহরে গিয়েছিল সে। শহরে নামি দামি পার্লার থেকে রূপচর্চা করে এসেছে। হাত পাও কেমন চকচক করছে। এই কারণেই তাকে দেখা যায়নি কদিন। এখানে পথে ঘাটে যখন যাকে দেখা যাবে, তার কাজই তো এটা। বাড়িতে মন বসে না। মন বসে কি করে? মন তো থাকে মোড়ের ওই ক্যারাম খেলার জায়গায় পোলাপাইনের কাছে। এসব ভেবে হাসল সে, কিন্তু গতিতে ঢুকতেই থমকে দাঁড়িয়েছে সে। মুখের ভঙ্গিমা ভয়ার্থ, কারণ অরিজ ওর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। পেছনে ঘুরে মায়ের সাথে কথা বলছে। তাকে দেখা মাত্রই উল্টো পথে ঘুরে হাঁটা ধরল সে। অরিজকে তার মোটেও পছন্দ নয়। খুব জঘন্য একটা ছেলে। একবার গা ঘেঁষে দাঁড়ানোর জন্য কাঁচা কঞ্চির বাড়ি মেরেছিল। সেই বাড়িতে আর দুদেয়াল গায়ে দাগ ছিটে পড়ে গিয়েছিল যে 3 দিন জ্বরে ভুগেছিল। তারপর থেকে কাছে ঘেঁষে তো দূরের কথা, ও পথ মারায়ও না সে। কতদিন ভুইয়া বাড়ি যাওয়া হয়নি, কুটনামি করা হয়নি। কুটনামি না করলে মনটা বড্ড আকুপাকু করেছে তার। সব দোষ অরিজের। ওইদিকে যেতে না পারলে দেখে অরিজ গলি দিয়ে মুদি দোকানে এলো। দোকানদারের ছেলে মসুরে বসে আছে। এক বাচ্চা বাবা মসুর, তবে লুচাগিরিতে এগিয়ে আছে। তাকে দেখেই রূপা শাড়ির আঁচলটা নিচে নামিয়ে দিল। এরপর একটু ঝুঁকে ঠোঁটে মিটমিটি হাসি ফুটিয়ে বলল, মাসুম বাবু, এক হালি ডিম দাও। আরে রূপা ভাবি যে, আর কি লাগবো কন? নুডলস দাও, মসুর ডাল দাও, 1 কেজি চিনি দাও, আর একটা ভীম সাবানও দাও, আর 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 1 প্যাকেট তোমার ঠোঁটের মিষ্টি হাসি দাও। মসুর ঠোঁট কামড়ে একটু হাসলো। সিগারেটে পোড়া ঠোঁট গোল করে চুমু ছুড়লো। তারপর মাথায় চুলগুলো ব্রেকবাস করে এদিক থেকে ওদিক তাকালো। কেউ দেখে ফেললো না তো? দেখে ফেলো তো বিপদ। সে জিনিসগুলো পলিথিনে ঢুকিয়ে রূপার হাতে ধরিয়ে দিল। রূপা সেসব ধরে নিল। টাকা কাইলাইকা দেই। মসুর তার কথার ধার ধারল না, বরং নিচে সুরে বলে, ভাইয়ের নাইট কবে? আইজ আছে। জিনিসের দাম নেওয়ার লাগবো না। ওমা কেন, সত্যি লাগবো না? না, মন থেকে কইতাছ? হ। তাহলে আমিও মন থেকে একটা কথা কই, কন। আইজ তোমার ভাইয়ের নাইট আছে, রাইতে আইও। রূপার কথা শুনে মসুর মাথা চুলকে হাসলো। এ তো নতুন না। হঠাৎ করে গলা খাকারি শুনে দুজনে ঘুরে তাকালো। পেছনে অচেনা এক ছেলে দাঁড়িয়ে। তাকে চেনা না থাকলেও রূপার ভাই, তাই বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালো। ছেলেটা আপাতমস্তক দেখতে শুরু করলো। গ্রামের ছেলে না, এটা নিশ্চিত। কারণ গ্রামের ছেলেরা তো স্মার্ট হয় না, তাদের বেশভূষা তো দামি নয়। বডি চকচক করছে, তাদের শরীর থেকে এমন ব্র্যান্ডের পারফিউমের সুগন্ধ আসে না। মুনতাসির 10 প্যাকেট সিগারেট কাগজের ঠোঙ্গায় মুড়িয়ে দিতে বলল। তারপর দাম মিটিয়ে চলে গেল। সে যেতেই রূপা মসুরকে ইশারা করতেই মসুর জানালো ভুইয়া বাড়ির মেহমান, শহরে থেকে আইছে। দেখে মনে হয় টাকা পয়সাওয়ালা। রূপা দাঁড়ালো না, সে মুনতাসিরের পিছনে হাঁটা ধরলো। তারপর টোপ ফেলতেই কানে কানে ফেটিয়ে শুনতে শুনতে বলল, আমি রূপা, মুখ ফিরাইয়া লাভ নাই। এই গ্রামে আমার থেকে সুন্দর মাইয়া আর পাইবা না। সুন্দর হলেও আমার পীড়িতের মানুষ নাই। তয় কেউ প্রস্তাব দিলে না করুম না। গলিতে দাঁড়াইয়া ডান দিকে তাকাইলে সামনে গোলাপি বাড়িটা আমার বাড়ি। আমি বাড়ি একা থাকি। কারো যদি মন খারাপের ব্যারাম থাকে, আমার কাছে আইতে পারে। আমি শরীরের সঙ্গে মনের ব্যায়ামও সারি। আমার নাম ভুইল না, আমি হইলাম রূপা, জনপ্লাপাইনদের সুন্দরী ভাবি, রূপা ভাবি। সব কথা শুনছে মুনতাসির। কি ভেবে পেছনেও তাকালো। আরেকবার তাকালো গোলাপি বাড়ির দিকে। তারপর বাড়িতে ঢুকে গেল। তা দেখে রূপা হাসলো। টোপ গিলছে বোধ হয়, নয়তো বাড়ির দিকে তাকাইলো কেন? আচমকা মোহাম্মদ ওসমানের খামারে বাংলাদেশি এক ছেলের আগমন ঘটেছে। নাম তার হিমাদ্রি শেহজাদ। তার শখ ঘোড়ার ব্যবসা করা। তাই সুদূর বাংলাদেশ থেকে ইরানের গৃহস্থলে এসেছে ঘোড়া কিনতে। সে শিখতে চাই ব্যবসায়ী কৌশলও, কিন্তু শুরু হিসেবে করলেও ধারণা নেই। অথচ মন ভর্তি জেদ একটাই, সে রেসিং, পোয়েলিং এবং রাইডিং ক্লাবের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াই কিনবে। কারণ এই ঘোড়ার প্রচুর চাহিদা।
টেন্ট ঘোড়ার দামও অনেক বেশি হলেও চাহিদাও বেশি। তবে যেটা চাহিদা বেশি সেটাতে লাভও বেশি। মধ্য কথা, ওসমান সাহেবের থেকে শিক্ষা নিতে চায়। অভিজ্ঞ মানুষের কাছ থেকে চোখে দেখেও অনেক কিছু শেখা যায়, জানা যায়। এজন্য প্রাথমিক ধারণা নিতে এসেছে, যাতে নিজে একটা খামার পরিচালনা করতে পারে। হিমাদ্রি জায়গায় অন্য যে কেউ ওসমান সাহেব মোটেও রাজি হতো না, এক করছে নাচক করে দিত। কিন্তু ইরানের রাজধানী তেহরাবে প্রভাবশালী নেতা নাভিদ কাসেমি ওনাকে ফোন দিয়েছিল, যার কিনা কল্পনাতীত বিনিময়ভাবে ছেলের কাজ শেখানোর অনুরোধ করেছে। ছেলেটা নাকি বড্ড সরল, বিনয়ী, খুবই নরম মনেরও মানুষ, কারো সাথে উচ্চ বাক্য করে না, নেশাভান করে না। ওনারই তো এক আত্মীয়র ছেলে, উনি যেন থাকার অনুমতি দেয়। বড় আশা করে ওনার দায়িত্বে হিমাদ্রিকে পাঠিয়েছে। এভাবে বলায় না করা যায়। তাছাড়াও প্রভাবশালী নেতার মুখের কথা বলে কথা বললে খেসারত দিতে হবে। কিন্তু ওনাকে বলতে ইচ্ছে করছিল, আমি এক যুবতী মেয়ের বাবা, আমার বাড়িতে অচেনা পুরুষ রাখবো না। সমাজে যুবতী মেয়েদের গায়ে কালঙ্ক লেপটাতে ওস্তাদ, কিন্তু বলা হয়ে উঠল না। অগত্যা মনের বিরুদ্ধে হাসি ফুটে হিমাদ্রি সদরে গ্রহণ করেছে তিনি। বাড়িতে নিয়ে যেতে গেলেই হিমাদ্রি মাঝপথে দাঁড়িয়ে গেল, বলল, আঙ্কেল, আমার কিছু বলার আছে। বলো বাবা। আঙ্কেল, আমি আপনার বাড়িতে থাকতে চাচ্ছি না। খামারে কোনো রুম বা কোনো ফাঁকা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলে সুবিধা হতো। আমি ভাড়া দিয়ে থাকবো। কেন বাবা? অতিথি হয়ে এসে ভাড়া থাকাটা খারাপ দেখায়, দেখবেন না? থাকা খাওয়ার খরচ বহন করার সামর্থ্য আমার আছে। আমি শুধু কাজ শিখতে চাই। এটা কেমন কথা? নেতা সাহেব জানলে কি ভাববেন বলো? জানবেন না? না জানালে জানবে কিভাবে? হিমাদ্রির কথা শুনে ওসমান দোহায় পড়ে গেলেন দোটানায়। তারপর কিছু একটা ভেবে বললেন, আমার কাছে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসে, তাদের থাকার জন্য অতিথিশালা বানিয়েছিলাম। কিন্তু ওটা কাঠের তৈরি, 2টো রুম, একটা রান্নাঘর আর একটা বেলকনি আছে। তুমি চাইলে থাকতে পারো। এখানে তুষারপাত হয় দেখে বেশ উঁচু করে বানানো ঘরটা। চলুন তাহলে ওইখানেই। কিন্তু তার আগে এখন আপাতত আমার বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাও, খাবার দাবার খাও। আমি ততক্ষণ অতিথিশালা গোছানোর ব্যবস্থা করছি। হিমাদ্রি কথা বাড়ালো না। ওনার কথা মেনে ব্যাগপত্র সব অতিথিশালায় রেখে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাড়িতে যাওয়ার আগে অতিথিশালার সামনে দিয়ে যেতে হয়, আবারও বের হতে হলো। বাড়ি আর অতিথিশালা দূরত্ব মাত্র 3 মিনিটের পথ। একদম সোজা পথ। বাড়ি থেকে দাঁড়ালে অতিথিশালা দেখা যাবে, অতিথিশালার জানালায় দাঁড়িয়ে বাড়ি দেখা যাবে। বাড়িতে ঢুকতে ওসমান সাহেবের সহধর্মিণীর সঙ্গে আগে দেখা হলো। হিমাদ্রি সালাম দিল। মিসেস জুলিয়া সালামের জবাব নিলেন এবং অপলক তাকিয়ে স্বামীর দিকে। ওসমান সাহেব পরিচয় করিয়ে দিলেন। ওসমান সাহেব হাসতে হাসতে জানালেন, হিমাদ্রিও বাংলাদেশি। একথা শুনে জুলিয়ার মুখে হাসি চওড়া হলো। বহুদিন পর দেশের মানুষ পেলে খুশি হলেন যেন বড্ড। বাংলায় কথা বললেন। তখন 12 মাসের এক ছেলে খিলখিল করে হেসে দৌড়ে আসলো। হিমাদ্রির দৃষ্টি পড়ল একটা রুমের দিকে। তারপর এক প্রকার চেঁচিয়ে বলল, আননোন পারসন, প্লিজ স্টপ। তার কথা শুনে কেউ তড়িৎ দরজা থেকে ছিটকে সরে গেল। ওসমান সাহেব গলা ফাঁকড়ি দিয়ে হিমাদ্রিকে ভেতরে নিয়ে গেলেন। ওনার ছেলে নুরাইদ সিদ্দিকীর সঙ্গে পরিচয় করিয়ে দিলে। এরপর হিমাদ্রিকে পাশের গেস্ট রুমে সব কিছু দেখিয়ে ফ্রেশ হতে নিতে বললেন। অতঃপর রুমের পর্দা টেনে দিয়ে এবার এগোলেন মেয়ের রুমের দিকে। মেয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আদরে সুরে ডাকলেন, আম্মা যান। ডাকমাত্র এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো, জি আপু যান। আমি কি ভেতরে আসবো মা? জি আপু যান। ওসমান সাহেব ভেতরে প্রবেশ করলেন। উনি বাইরে থেকে আসা মাত্রই ছেলে মেয়ে দুটো ছুটে আসে। আজও তাই হচ্ছিল, তাই বাইরের পুরুষ থাকায় মেয়েকে বের হতে দেয়নি। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মহান আল্লাহ যখন বান্দার ওপর খুশি হন তখন মেহমান পাঠায়। আজ আমাদের বাসায় একজন মেহমান এসেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব যেন মেহমান আমাদের সেবায় সন্তুষ্ট হয়, কারণ মেহমান খুশি হলে আল্লাহ খুশি হবেন। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ কষ্ট করে অতিথিশালা গুছিয়ে দিতে পারবেন। আপনার আম্মু জান থাকা খানা রেডি করছে। আপনি যদি, জি আপু যান, পারবো আমি। চলেন তাহলে আপনাকে রেখে আসি। মেহমানখানা সরাতে সরাতে আপনার কাজ হবে না? হ্যাঁ হবে ইনশাল্লাহ। একথা শুনে মাহিনুর তার আবায়ক শরীরে ঢাকিয়ে নিল। তার সারা দেহ কালো কুচকুচে ঢোলা ঢালা আবায়কে ঢেকে গেল। শুধু শান্ত চোখখানা বেরিয়ে রইল।
জুলিয়া বেগম নতুন বেডশিট থেকে শুরু করে আরও জিনিসপত্র মেয়ের হাতে ধরিয়ে দিলেন। তারপর বাবা মেয়ে বের হলো, নুরাইদও পিছু লাগলো। ওসমান সাহেব দু ভাই বোনকে অতিথিশালায় ঢুকিয়ে লাইট জ্বালিয়ে দিলেন। তারপর কাজ করতে বলে বাইরে থেকে দরজাটা আটকে বাড়িতে চলে গেলেন। ওদিকে খাবারের ব্যবস্থায় কতটুকু দেখা দরকার। ওইদিকে সাবান আর অরিজের একটা গেঞ্জি নিয়ে পুকুর পাড়ে যাচ্ছে ওরা। পরন্ত বিকালে সূর্য ডুবে যাচ্ছে। পুকুরের পানিতে সেই দৃশ্যটিটুকু চমৎকারভাবে ভেসে উঠেছে। পুকুরের সবুজ পানি টলমল করছে। একটু বাতাসে হলেই ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। সেই ঢেউ হেলায় ধাক্কা খাচ্ছে শেষ সিঁড়িতে পানিতে পা ডুবিয়ে থাকায় শ্যাওলা সবুজ হয়ে গেছে কিছুটা। সিঁড়িতে পানিতে ডুবে থাকায় শ্যাওলা সবুজ হয়ে গেছে। এটা ভূঁইয়াদের পুকুর। গ্রামের মানুষরা গোসল করে, নিত্যদিনের কাজকাম সারে। ভূঁইয়ারা কেউ পুকুর ব্যবহার করে না দেখে পরিষ্কার করে না। গ্রামের কেউ আগ থেকে বাড়িয়ে করেও না, তাও এভাবেই চলে যাচ্ছে। সে অবশ্য বাড়িতে টিউবওয়েলে গোসল সারে, তাই ভাই পুকুরে গোসল করা পছন্দ করে না। এজন্যই কাপড় ধোয়ার জন্য মাঝে মধ্যে পুকুরে আসে। এখন এদিকটাই কেউ নেই। গেলে বিলের দিকে, যে যার পাল ধরা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে বিকাল ওই দিকেই যায়। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে হাতের দিকে তাকালো। সকালবেলা আড়তে যাওয়ার আগে অরিজ গেঞ্জিটা ধোয়ার জন্য দিয়েছিল, কিন্তু একদমই ভুলে বসেছিল। সে কলেজ থেকে এসে একটু পড়তে বসেছিল, পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে। হুড়মুড় করে উঠে বাইরে আসতেই চোখ পড়ল ভাইয়ের গেঞ্জির দিকে। তখনই গেঞ্জি হাতে দৌড়ে এসেছে। এভাবে ভাবতে ভাবতে পা বাড়াতে আচমকা পা হড়কে ধুপাস করে পড়ল। মরিয়ম বেগের মেয়ের পেছন পেছন দাঁড়িয়ে সবে। মেয়ে পড়তে দেখি হুট করে বলার আগেই সে মুনতাসির এসে দাঁড়ায়। তারপর উচ্চস্বরে হাততালি দিতে দিতে বলে, ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ঝংকার তোলা হাসির শব্দে হতভা করা। পড়ে গিয়ে উঠতে বসবে, নাকি শুয়ে পড়বে, নাকি ছোটবেলার মতো ভেবে করে কেঁদে দিবে। এদিকে তখনও হাসছে মুনতাসির। গতদিন গরুর গুঁতো খেয়ে খুইয়ে হেঁটে আসে সময় এই মেয়ে তাকে দেখে হেসেছিল। সে খেয়েছে গরুর গুঁতা, ব্যথা পেয়েছে সে, অথচ এই মেয়ে কিনা তাকে দেখে হাসাহাসি করেছিল। তাই আজ এই মেয়েকে শিক্ষা পেতে দেখে সেও ইচ্ছে মতো হেসে সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দিয়েছে। আজ ও দিন পড়েছে, এবার দেখ কেমন লাগে। অন্য দিনে খুব হাসে না, তো নিজের দিনে কেমন লাগে। চলবে, এই পর্বটা এটুকুই ছিল।